চারটা স্টেজে আমরা পিজিআর ব্যবহার করতে পারি। সেগুলো কি কি? চারা রোপণের 20 থেকে 25 দিন পর, কুশি আসার সময়, ফুল আসার আগে এবং দানা গঠনের সময়। আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী বন্ধুরা, আজকে আমরা ধানে পিজিআর এর ব্যবহার সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। পিজিআর আসলে আমরা কখন ধানে ব্যবহার করব, কোন পিজিআর আমাদের কি ধরনের কাজে লাগে এবং সেটি কিভাবে ব্যবহার করব আমরা, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এই বিষয়গুলো জানতে হলে আমার সঙ্গে থাকুন। আশা করি খুব অল্প সময়ের মধ্যে আপনারা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আগেই আমরা আসি যে পিজিআর এর মানেটা কি, যার ইংরেজি অর্থ হচ্ছে পিতে প্লান্ট, জিতে গ্রোথ এবং আর এ রেগুলেটর, যার বাংলা করলে আসে উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক। অর্থাৎ উদ্ভিদের বিভিন্ন পর্যায়ে, অর্থাৎ উদ্ভিদের ছোট থেকে বড় হওয়া, তার শিকড় বৃদ্ধি হওয়া, ডালপালা বৃদ্ধি হওয়া, ফুল আসা, ফুল থেকে ফল হওয়া, ফল পাকা, এই যে বিভিন্ন প্রকার ধাপ, এই ধাপগুলোতে যারা কাজ করে অর্থাৎ এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে, তাদের কি বলা হচ্ছে? এই পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর। বাজার থেকে আমরা বিভিন্ন প্রকার পিজিআর কিনে আমাদের ফসলে স্প্রে করি। সেই ক্ষেত্রে এই কোন পিজিআরটা ভালো, আমরা কোন পিজিআর স্প্রে করব, কখন স্প্রে করব, এই বিষয়গুলো বোঝার আগে আমাদের বুঝতে হবে উদ্ভিদ হরমোন সম্পর্কে। উদ্ভিদের ভেতরেই কিন্তু কিছু হরমোন রয়েছে, যেইগুলো উদ্ভিদে এই বিভিন্ন প্রকার বৃদ্ধিজনিত কাজগুলো করে থাকে। তার মধ্যে মুখ্য কয়েকটি হরমোন হচ্ছে অক্সিন, সাইটোকাইনিন, জিবেরেলিন, অ্যাবসিসিক অ্যাসিড এবং ইথিলিন। এই কয়েকটি হলো মুখ্য হরমোন, কিন্তু এর পাশাপাশিও কিন্তু আরো কিছু গৌণ হরমোন রয়েছে। তো এই মুখ্য এবং গৌণ যে হরমোনগুলো রয়েছে, এই হরমোনগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই উদ্ভিদের ভেতরে উৎপন্ন হয় এবং উদ্ভিদের বৃদ্ধির বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে নিজেদের মধ্যে ব্যালেন্স হয়ে, কোনোটা কম কোনোটা বেশি, এইভাবে হয়ে তারা সেই কাজগুলো সম্পন্ন করে। তাহলে আমরা কেন বাইরে থেকে পিজিআর কিনে সেগুলো উদ্ভিদে প্রয়োগ করব, সেই বিষয়টি একটু আমাদের বুঝতে হবে। সেটি বোঝার জন্য এখন আমরা জানবো যে এই পিজিআর গুলো এই উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে কি প্রভাব ফেলে বা কিভাবে কাজ করে। আমরা বাজারে যে পিজিআর গুলো কিনতে পাই, দেখবেন সে পিজিআর এর বোতল বা মোড়কের লেভেলে লেখা থাকে যে এর ভিতরে কি উপাদান রয়েছে। সেখানে আপনারা খেয়াল করে দেখবেন যে বিভিন্ন প্রকার জৈব রাসায়নিক কম্পাউন্ড রয়েছে। সেখানে কিন্তু সরাসরি এই যে আমরা উদ্ভিদ হরমোনগুলোর নাম বললাম, অর্থাৎ অক্সিন, সাইটোকাইনিন, জিবেরেলিন, ইথিলিন, অ্যাবসিসিক অ্যাসিড, এই ধরনের কোনো কিছু কিন্তু সরাসরি থাকে না। বিভিন্ন প্রকার জৈব কম্পাউন্ড থাকে। তাহলে সেই পিজিআর কিভাবে এই গাছের যে হরমোনগুলোর কথা আমরা বললাম একটু আগে, গুরুত্বপূর্ণ যে হরমোনগুলো, তার উপরে প্রভাব ফেলে, যার কারণে সেগুলোর অ্যাক্টিভিটিস আরো ভালো হয়, আরো উন্নত হয় এবং গাছের যে পর্যায়ে যে কাজটি করা দরকার সেটি আরো ভালোভাবে করতে পারে। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে এই যে বাজারে পিজিআর গুলোকে পাওয়া যায়, সেই পিজিআর গুলোর যে কাজের ধারা, তাকে মোটামুটি চারটা ভাগে ভাগ করা যায়। যেমন কিছু পিজিআর রয়েছে যে পিজিআর গুলো অনেকটা হরমোন স্টাইলে কাজ করে। হরমোন গুলো কি করে? গাছের যে রিসেপ্টর, সেই রিসেপ্টরে এসে সরাসরি গাছের বৃদ্ধিতে ভূমিকা রাখে। সেই পিজিআর গুলো কিন্তু ঠিক সেইভাবেই গাছের রিসেপ্টরের মাধ্যমে যে তারা গাছের বিভিন্ন স্টেজে যে বৃদ্ধিতে ভূমিকা রাখে। একটা প্রকার পিজিআর আছে যারা হরমোনের বৃদ্ধি ঘটায়, অর্থাৎ গাছে এই যে যেই মুখ্য এবং গৌণ হরমোন গুলো রয়েছে, এই হরমোন গুলো যে স্টেজে যেরকম প্রাকৃতিকভাবে তৈরি হয়, সেটিকে আরো বেশি পরিমাণে তৈরি করে দেয়। তখন তার কাজের গতি এবং কাজের কোয়ালিটি অনেক বৃদ্ধি পায়। সেই পিজিআর গুলো এই কাজগুলো করে থাকে। কিছু পিজিআর রয়েছে যেগুলো হরমোনের ব্যালেন্স করে, অর্থাৎ এই যে যেই মুখ্য এবং গৌণ হরমোন গুলো গাছের রয়েছে, সেই হরমোন গুলো গাছের বিভিন্ন স্টেজে কখনো কোনোটা বেশি লাগে, কখনো কোনোটা কম লাগে। যেমন ধরুন, গাছ যখন প্রথম দিকে শুধু অঙ্গজ বৃদ্ধি হয়, তখন অক্সিনটা বেশি কাজে লাগে। যখন তার ডালপালাগুলো বেশি বৃদ্ধি হয়, তখন সাইটোকাইনিনটা বেশি কাজে লাগে। ফুল যখন আসে তখন জিব্রেলিনটা বা সাইটোকাইনিন, এদের কার্যক্রমটা বেশি লাগে। এরকম ভাবেই প্রত্যেকটা স্টেজেই কোনোটার কার্যক্রম একটু বেশি লাগে, কোনোটার একটু কম লাগে। এইভাবেই বিভিন্ন স্টেজে তখন সেই হরমোন গুলোকে এই পিজিআর গুলো যে ব্যালেন্স করে, যে এখন এই স্টেজে আসো, এখন এই হরমোনের কাজটা বেশি করা দরকার, এ একটু বেশি আসুক, এর কম করা দরকার, এ একটু কম আসুক, এইভাবে সুন্দরভাবে একটি ব্যালেন্স করে। এই কাজগুলো করা হচ্ছে, এরকম কিছু পিজিআর রয়েছে বাজারে, তারা এই কাজগুলো করে থাকে। আরেকটি হচ্ছে রিসেপ্টরকে হরমোনের প্রতি সংবেদনশীল করতে হবে, অর্থাৎ হরমোনের পরিমাণ ন্যাচারালি যতটুকু আছে ততটুকুই থাকবে। এই কম পরিমাণ হরমোনকেই তারা রিসেপ্টরের সঙ্গে এমন বেশি সংবেদনশীল করে ফেলবে যে ওই অল্প হরমোন দিয়েই তারা অনেক বেশি কাজের জন্য উদ্দীপনা পাবে।
ওই হরমোনটুকু দিয়েই তারা যেভাবে যে ন্যাচারাল হরমোনটুকু আছে সেটাকে কাজে লাগিয়েই তারা তাদের ওই স্টেজের যে বৃদ্ধিটা রয়েছে, হয় অঙ্গজ বৃদ্ধি বা শিকড় বৃদ্ধি বা তার ফল বৃদ্ধি, ফুল বৃদ্ধি, এই কাজগুলো সুন্দরভাবে করে ফেলবে। সেই ধরনের কিছু পিজিআর রয়েছে। তো এইভাবে এই ৪ প্রকার কাজগুলো বিভিন্ন প্রকার পিজিআর করে থাকে। তার মধ্যে আমরা যে কোনো একটি পিজিআর যদি আমরা ব্যবহার করি, অর্থাৎ বাজার থেকে যদি আমি যে কোনো একটি পিজিআর কিনি, সেই পিজিআর এই ৪টা স্টাইলের মধ্যে যে কোনো স্টাইলে কাজ করে থাকে। হয় সে হরমোনের অনুকরণ করে, অথবা হরমোন বৃদ্ধি করে, অথবা হরমোনের ব্যালেন্স করে, অথবা রিসেপ্টরকে হরমোনের প্রতি সংবেদনশীল করে। এর যে কোনো একটা ধাপে সেই পিজিআরটা কিন্তু কাজ করে থাকে। যে কারণে আমরা এই বাজারে যে যতগুলো পিজিআর পাওয়া যাচ্ছে, এর মধ্যে আমরা ভালো কোম্পানি দেখে যে কোনো একটি পিজিআর যদি আমরা কিনি, সেই পিজিআর কিনলেই কিন্তু কাজ হবে। আমাদের জানতে হবে যে সেই পিজিআরটি আমরা কখন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, আর কখন কখন আমরা ব্যবহার করব না। এই দুটি বিষয় এখন আমাদের জানা জরুরি। ধান চাষের ক্ষেত্রে ৪টা স্টেজে আমরা পিজিআর ব্যবহার করতে পারি। সেগুলো কি কি? চারা রোপণের ২০ থেকে ২৫ দিন পর, অর্থাৎ বীজতলা থেকে চারা এনে চারা রোপণ করা হয়ে গেছে, তার ২০-২৫ দিন পরে যে আমরা পিজিআর ব্যবহার করতে পারি, কারণ এই সময়টায় গাছের অঙ্গজ বৃদ্ধি এবং শিকড় বৃদ্ধির প্রয়োজন রয়েছে। কুশি আসার সময়, অর্থাৎ গাছে যখন ডালপালাগুলো বাড়বে, শাখাগুলো, কুশিগুলো যখন বাড়বে, এই সময়টায় পিজিআর ব্যবহার করলে এই কুশির সংখ্যা পরিমাণে বেশি বৃদ্ধি পাবে এবং ভালোভাবে বৃদ্ধিগুলো হবে। সাধারণত ৩০ থেকে ৩৫ দিন পরে রোপণের এই কুশি আসার সময়টা কম বেশি হয়ে থাকে। ফুল আসার আগে, অর্থাৎ গাছে থোড় চলে এসেছে, থোড় থেকে শীষ আসবে বা ফুল আসবে, এই যে যে সময়টা, এই সময়টায় আমরা পিজিআর ব্যবহার করতে পারি। এবং দানা গঠনের সময়, অর্থাৎ ফুল এসে গেছে, ফুলের পরাগায়নও হয়ে গেছে, এখন সেটি দুধদান পর্যায়ে রয়েছে, অর্থাৎ দানা গঠনের কাজ শুরু হয়ে গেছে, এরকম একটি স্টেজে আমরা এই পিজিআর ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে দানাগুলো পরিপূর্ণ হবে, দানাগুলো ভারী হবে এবং দানাগুলো পূর্ণ থাকবে। কোন কোন সময় পিজিআর ব্যবহার করলে উপকার থেকে বরং ক্ষতি বেশি হবে, সেটি কিন্তু আমাদের জানা খুবই জরুরি। বিশেষ করে চারা রোপণের আগে এবং পরে, অর্থাৎ আমরা যে চারাটি জমিতে ফাইনালি রোপণ করি, তার আগে যখন চারাগুলো বীজতলায় থাকে চারা অবস্থায়, তখন সেই চারা গাছগুলোতে পিজিআর স্প্রে করা যাবে না বা অন্যভাবে প্রয়োগ করা যাবে না। এবং চারা লাগানোর পরে কিন্তু গাছগুলো খুব একটা শক্ত হয় না, মোটামুটি একটু দুর্বল থাকে। এই অবস্থাতে কিন্তু পিজিআর তাতে প্রয়োগ করা যাবে না। চারা রোপণের কমপক্ষে ২০ থেকে ২৫ দিন পরে যে করতে হবে। ফুল আসার সময় পিজিআর প্রয়োগ করা যাবে না এবং ফুলের পরাগায়নের সময়ও পিজিআর প্রয়োগ করা যাবে না। এই সময় যদি আমরা পিজিআর প্রয়োগ করি, তাহলে সেই ক্ষেত্রে ফুলের পরাগায়ন ভাবটা নষ্ট হতে পারে, সঠিকভাবে কিন্তু পরাগায়ন হবে না। তাপমাত্রা যদি ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড বা এর বেশি থাকে, বিশেষ করে যদি আমরা দুপুর বেলায় বা রোদের সময় পিজিআরটা স্প্রে করি, তাহলে সেই ক্ষেত্রে গাছের বরঞ্চ উল্টো ক্ষতি হবে। কেমিক্যাল রিয়াকশনের কারণে গাছগুলো লালচে হয়ে যেতে পারে, বা গাছের পাতা দুর্বল হতে পারে, বা রোগাক্রান্ত হয়ে বসতে পারে। গাছ যদি কোনো কারণে রোগাক্রান্ত হয়, অর্থাৎ বিভিন্ন প্রকার ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো দ্বারা যদি গাছ আক্রান্ত হয়, তাহলে আক্রান্ত গাছে কোনোভাবেই পিজিআর স্প্রে করা যাবে না। তাতে কিন্তু গাছ আরো বেশি দুর্বল হয়ে যাবে এবং গাছ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। যদি গাছে পোকার আক্রমণ লক্ষ্য করা যায়, মোটামুটি বেশ কিছু পোকার আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে গাছে, এরকম অবস্থাতে কিন্তু গাছ অনেক দুর্বল থাকে, এই অবস্থায় পিজিআর প্রয়োগ করা যাবে না এবং অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করা যাবে না। পিজিআর যেটি আপনি কিনবেন, তার বোতলের লেবেলে বা প্যাকেটের মোড়কে দেখবেন যে তার প্রয়োগ মাত্রা লেখা রয়েছে, যে কত মিলি বা কত গ্রাম করে প্রতি লিটারে মিশাতে হবে, বা কতটুকু জমিতে কতটুকু প্রয়োগ করতে হবে, সেই মাত্রাটা আপনাদের অনুসরণ করতে হবে। যদি আপনারা তার চেয়ে বেশি মাত্রায় প্রয়োগ করেন, সেক্ষেত্রে গাছের অনেক বেশি ক্ষতি হবে। এই কয়েকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে এবং এই সময়গুলোতে বা এই অবস্থাগুলোতে আমাদের পিজিআর স্প্রেটা এড়িয়ে চলতে হবে। এবার আসে ধানের জমিতে আমরা পিজিআর কিভাবে স্প্রে করব। আমরা পিজিআর সারের সঙ্গে একসাথে মিশিয়ে, যেই মোড়ক অনুযায়ী নির্দেশনা আছে সেইভাবে ছিটিয়ে প্রয়োগ করতে পারি, অথবা আমরা স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে পারি। কিভাবে এটি প্রয়োগ করা যাবে না সেটিও কিন্তু জানা খুবই জরুরি। যেমন ধরুন, সারের সঙ্গে আমরা পিজিআর একসাথে মিশিয়ে স্প্রে বা ছিটিয়ে প্রয়োগ করতে পারবো। বিভিন্ন প্রকার মাইক্রোনিউট্রিয়েন্টের সঙ্গে আমরা পিজিআর একসাথে মিশিয়ে স্প্রে করে প্রয়োগ করতে পারবো। কিন্তু ছত্রাকনাশকের সঙ্গে পিজিআর কোনোভাবেই মিশিয়ে প্রয়োগ করা যাবে না। কীটনাশকের সঙ্গেও পিজিআর কোনোভাবে প্রয়োগ করা যাবে না এবং আগাছানাশকের সঙ্গেও এই পিজিআর কোনোভাবে প্রয়োগ করা যাবে না। অর্থাৎ ৩টি উপাদান, ছত্রাকনাশক, কীটনাশক এবং আগাছানাশক, এই ৩টির সঙ্গে একসাথে মিশে কখনো পিজিআর আপনারা স্প্রে করবেন না। এই বিষয়টি আমাদের খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা পিজিআর এর ব্যবহার সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি এই বিষয়ে আপনাদের কোনো কনফিউশন থাকে, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে সেই
প্রশ্নগুলোর উত্তর দিব। আপনারা অন্য কোনো বিষয় যদি জানতে চান সে বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন, আমি সে বিষয়গুলো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা অন্য কোনো বিষয়ের উপর কোনো ভিডিও চান সেটিও বলতে পারেন, পরবর্তীতে আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন। আজকের মতো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।